আসসালামু আলাইকুম। আমি মাহমুদা খাতুন, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, নিরাপদে আছো এবং ঘরেই আছো। আজকের ক্লাসটি মাস্টার্স ফিশারিজ গ্রুপের ছাত্রদের জন্য। আজকে আমি তোমাদের যে টপিকটি পড়াবো সেটি হলো লাইফ সাইকেল অফ ম্যাক্রোব্রেকিয়াম রোজেনবার্গি, অর্থাৎ গলদা চিংড়ির জীবনচক্র বা জীবন ইতিহাস। তো আজকের কোর্স হলো ফিশ বায়োলজি, অ্যাকোয়াকালচার, নিউট্রিশন অ্যান্ড পপুলেশন ডিনামিক্স, যার কোড হলো 313117। তো লাইফ সাইকেল অফ ম্যাক্রোব্রেকিয়াম রোজেনবার্গি বা গলদা চিংড়ির যে জীবন ইতিহাস সেটি আমরা শুরু করছি। তো গলদা চিংড়িকে বলা হয় জায়ান্ট রিভার পন্ড বা জায়ান্ট ফ্রেশ ওয়াটার প্রন, যাকে আমরা বলি স্বাদু পানির দৈত্যাকার চিংড়ি। তো প্রন ইজ এ পপুলার ফুড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, হ্যাভিং গুড মার্কেটস অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড। প্রন বা যেটি গলদা চিংড়ি সেটি আসলে সবার কাছেই খুবই জনপ্রিয় খাদ্য এবং এটা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে আমাদের প্রচুর ডিমান্ড আছে এবং আমরা এই প্রন রপ্তানি করে একটা মোটামুটি ভালো অ্যামাউন্টের বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। আর এর জন্য একে হোয়াইট গোল্ড বা সাদা সোনাও বলা হয়। তো প্রথমেই আমরা যে প্রনের বা ম্যাক্রোব্রেকিয়াম রোজেনবার্গি যে ক্লাসিফিকেশন, সাইন্টিফিক ক্লাসিফিকেশনটি দেখছি সেটি হলো কিংডম অ্যানিমেলিয়া, ফাইলাম আর্থ্রোপোডা, সাবফাইলাম ক্রাস্টেসিয়া, ক্লাস মেলাকোস্ট্রাকা, অর্ডার ডিকাপোডা, ইনফ্রা অর্ডার কেরিডিয়া, ফ্যামিলি পেলিওমোনিডি, জেনাস ম্যাক্রোব্রেকিয়াম এবং স্পিসিস ম্যাক্রোব্রেকিয়াম রোজেনবার্গি। তো এখন আমরা হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট দেখব, যেটি হলো প্রকৃতি ও আবাসস্থল। তো ম্যাক্রোব্রেকিয়াম রোজেনবার্গি বা গলদা চিংড়ি, যেটিকে সাধারণত ফ্রেশ ওয়াটার স্পিসিস বলা হয় বা স্বাদু পানির যে প্রজাতি, তবে তার যে লার্ভাল স্টেজ সেটি আসলে যে ইস্চুয়ারি বা মোহনার লবণাক্ততা সহ্য করতে পারে। তো তার যে পোনার ডেভেলপমেন্টের জন্য মোহনার পানি দরকার হয়। পরবর্তীকালে তারা যখন বড় হয় বা জুভেনাইল স্টেজ অতিক্রম করে তারা আবার ফ্রেশ ওয়াটার বা স্বাদু পানিতে চলে আসে। তো এই যে ম্যাক্রোব্রেকিয়াম রোজেনবার্গি সেটি সাধারণত পাওয়া যায় লোয়ার রিচেস অফ রিভার, লেকস, ডিচেস, ক্যানেলস অ্যান্ড পন্ড কানেক্টেড টু সি, অর্থাৎ যে নদীর নিম্নাঞ্চল, খাল, বিল, তারপর নদী, নালা, ডোবা, পুকুর, যেগুলো সাধারণত কোনো না কোনোভাবে সমুদ্রের সাথে কানেক্টেড থাকে, সেখানে এই ম্যাক্রোব্রেকিয়াম রোজেনবার্গি পাওয়া যায়। তো আমরা যদি এখন ডিস্ট্রিবিউশনটি একটু দেখি, যেটি হলো বিস্তৃতি। ইট ইজ ফাউন্ড ইন ট্রপিক্যাল অ্যান্ড সাবট্রপিক্যাল এরিয়াস অফ ইন্ডো স্পেসিফিক রিজন ফ্রম ইন্ডিয়া টু সাউথ ইস্ট এশিয়া অ্যান্ড নর্দার্ন অস্ট্রেলিয়া। এটা আসলে বিশেষ করে ইন্ডো স্পেসিফিক রিজনের যে উষ্ণমণ্ডলীয় অঞ্চলে পাওয়া যায় এবং তার রেঞ্জটা হলো ইন্ডিয়া থেকে সাউথ ইস্ট এশিয়া এবং এটি নর্দার্ন অস্ট্রেলিয়াতেও পাওয়া যায়। তো এছাড়া আর যেসব জায়গায় এই গলদা চিংড়িটি পাওয়া যায় সেসব জায়গাগুলো হলো আফ্রিকা, থাইল্যান্ড, চায়না, জাপান, নিউজিল্যান্ড, আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। আর বাংলাদেশে এটি মোটামুটি লোয়ার রিচেস অফ রিভার অ্যান্ড ইস্চুয়ারিজ থ্রু আউট দ্য ইয়ার, অর্থাৎ নদীর যে নিম্নাঞ্চল এবং বিভিন্ন মোহনায় মোটামুটি সারা বছর ধরে এটি পাওয়া যায়। তো বাংলাদেশে এই যে চিংড়ি খুব বেশি পাওয়া যায় চাঁদপুর, বাগেরহাট, খুলনা এবং চিটাগাং রিজিয়নে এই চিংড়ির যে প্রাচুর্যতা সেটি দেখা যায়। তো এখন আমরা ফুড অ্যান্ড ফিডিং হ্যাবিটেট দেখব, যেটি হলো খাদ্য ও খাদ্য অভ্যাস। তো এই যে ম্যাক্রোব্রেকিয়াম রোজেনবার্গি সেটি সাধারণত অমনিভোরাস, অর্থাৎ সর্বভোগ, সব ধরনের খাবারটি খেয়ে থাকে, স্পেশালি স্ক্যাভেঞ্জার্স, এবং তারা মাটির তলদেশে খাবারও খেয়ে থাকে। তাদেরকে আবার নকটার্নাল ফিডারও বলা হয়ে থাকে। নকটার্নাল ফিডার মানে তারা রাত্রিতে খায় এবং তারা রাত্রিকালে খুব অ্যাক্টিভ থাকে। তাদের খাদ্য তালিকায় রয়েছে ডায়াটমস, কপিপোড, ক্রাস্টেসিয়া, লার্ভি অফ ইনসেক্ট, অর্থাৎ যে পতঙ্গের বিভিন্ন লার্ভা, অ্যান্ড ভেরিয়াস অ্যাকোয়াটিক প্ল্যান্টস এবং বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ তারা খাদ্য হিসেবে খেয়ে থাকে। তো তার টাইপ অফ ফুড ভেরিস অ্যাকর্ডিং টু দ্য ডেভেলপমেন্টাল স্টেজেস। তাদের যে খাদ্য অভ্যাস সেটি আসলে তাদের যে বিভিন্ন ডেভেলপমেন্টাল স্টেজেস বা পরিস্ফুটনের বিভিন্ন পর্যায়ে সেটি ভেরি করে, কম বেশি হতে পারে এবং খাদ্যের যে প্রকৃতি সেটিও
ভেরি করে, অর্থাৎ বিভিন্ন রকমের হয়ে থাকে। তো এখন আমরা এক্সটার্নাল মরফোলজি বা যে তার যে বাহ্যিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো একটু দেখব। তো কালার, তার যে বডি কালার সেটি সাধারণত গ্রে ব্রাউন অথবা হোয়াইট পিঙ্ক বা অনেকটা ধূসর যে বাদামি কালার অথবা সাদাটে গোলাপি কালার হয়ে থাকে। এছাড়া অন্যান্য নানা কালারের হতে পারে। অনেক সময় তার উপর বিভিন্ন ধরনের ব্যান্ড বা স্পট দেখা যায়। তো সাইজ আসলে এটি তো বলা হয় যে জায়ান্ট ফ্রেশ ওয়াটার প্রন, অর্থাৎ স্বাদু পানির দৈত্যাকার চিংড়ি, সেহেতু তার সাইজটি একটু বেশ বড়। এটা আসলে ভেরি করে 2.5 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে, কখনো কখনো 6 থেকে 7 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। তো বডি ডিভাইডেড ইন্টু সেফালোথোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। বডিটা সাধারণত দুই ভাগে বিভক্ত থাকে, যাকে বলা হয় সেফালোথোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। সেফালোথোরাক্স মানে শিরোবক্ষ, অ্যান্ড অ্যাবডোমেন উদর। তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এই সেফালোথোরাক্স এবং অ্যাবডোমেনের ছবি। আর বডি ইজ কভার্ড বাই এ কাইটিনাস এক্সোস্কেলিটন নরমালি কনসিস্টিং অফ 19 সেগমেন্ট। এই যে ম্যাক্রোবেকিয়াম রোজেনবার্গি, সেটি সাধারণত একটা কাইটিনাস শক্ত খোলক দ্বারা আবৃত থাকে এবং এতে সাধারণত 19টি সেগমেন্ট থাকে বা খণ্ড থাকে। আর এই যে সম্মুখ অংশ বা শিরোবক্ষ অঞ্চল একটা শক্ত আবরণ দ্বারা আবৃত থাকে, যাকে বলা হয় ক্যারাপেস, এবং ক্যারাপেসের সামনে একটি করাতের ন্যায় অংশ থাকে, যাকে বলা হয় রোস্টাম, এবং রোস্টামের সামনে এবং পিছনে দাঁত থাকে। তো প্রত্যেকটা যে তার বডি সেগমেন্ট, সেই বডি সেগমেন্টে bears a pair of jointed appendages। তাদের প্রত্যেকটা বডি সেগমেন্ট একজোড়া করে সন্ধিযুক্ত উপাঙ্গ বহন করে। তো এই উপাঙ্গগুলোর মধ্যে প্রথমে হলো এন্টিনুল, তারপর এন্টিনা আছে, ফার্স্ট মেক্সিলা, সেকেন্ড পেক্সিলা, তারপর আছে 3টি মেক্সিলি প্যাড, এছাড়া 5 জোড়া ওয়াকিং লেগ বা চলন পদ আছে। তো এই চলন পদের মধ্যে দ্বিতীয় যে চলন পদ, সেটি তার প্রজননের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটি সারাশিযুক্ত। এছাড়া তার যে উদর অঞ্চলে মোটামুটি হচ্ছে উদরে 5 জোড়া সুইমারেট বা পিউপড থাকে, যাকে আমরা সন্তরণ পদও বলে থাকি। আর একদম লাস্টে যে লেজের অংশে একটি অংশ থাকে, যাকে বলা হয় ইউরোপড, এবং ইউরোপডের সাথে থাকে টেলসন। আর তার যে ওয়াকিং লেগ, সেগুলোকে বলা হয় পেরিওপোডস। এখন আমরা সেক্সুয়াল ডাইমরফিজম বা যৌন দৃঢ়তা সম্পর্কে দেখব। তো এই যে গলদা চিংড়ি, তারা আসলে মেল ফিমেল আলাদা আলাদা প্রাণীতে অবস্থান করে, এবং তাদেরকে কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সহজে মেল ফিমেলকে আলাদা করা যায়। তো সাইজের ক্ষেত্রে মেল যেটি, সেটি হচ্ছে পুরুষ চিংড়ি সাধারণত লার্জার বা বড় হয়, এবং ফিমেল সাধারণত স্মলার বা ছোট হয়, একই ওজনের বা একই বয়সের যে মেল ফিমেল চিংড়ি। তো অ্যাবডোমেন বা উদর, মেলের ক্ষেত্রে সেটি ন্যারো বা চিকন হবে, আর ফিমেলের ক্ষেত্রে সেটি ব্রড অ্যান্ড ওয়াইডার হবে, মোটামুটি প্রশস্ত হবে। আর সেকেন্ড চিলেট লেগ বা দ্বিতীয় যে চলন পথ, যেটি সারাশিযুক্ত, সেটি মেলের ক্ষেত্রে লং, মেসিভ এবং লার্জ হবে, অনেক বেশি বড় থাকবে এবং মোটামুটি শক্তিশালী থাকবে। আর ফিমেলের ক্ষেত্রে সেটি স্লিন্ডার থাকবে, ছোট এবং চিকন থাকবে। আর জেনিটাল ওপেনিং বা প্রজনন ছিদ্র যেটি, সেটি মেলের ক্ষেত্রে আর লোকেটেড এট দ্য বেস অফ 5th ওয়াকিং লেগ, অর্থাৎ যে পঞ্চম পদের যে গোড়ায়, পঞ্চম যে চলন পদের গোড়ায় দেখা যাবে তার প্রজনন ছিদ্র মেলের ক্ষেত্রে, আর ফিমেলের ক্ষেত্রে সেটি at the base of 3rd ওয়াকিং লেগ, অর্থাৎ তৃতীয় চলন পদের গোড়ায় দেখা যাবে। আর আরেকটি যে পার্থক্য, সেটি হচ্ছে অ্যাপেন্ডিক্স মাস্কুলিনা। অ্যাপেন্ডিক্স মাস্কুলিনা নামক এক ধরনের যে অর্গান, সেটি মেলে থাকবে, আর ফিমেলে এরকম ধরনের কোনো স্ট্রাকচার দেখা যাবে না। তো এখন আমরা দেখব ফিকান্ডিটি বা ডিম ধারণ ক্ষমতা। আসলে এই যে চিংড়ির ফিকান্ডিটি, সেটি সাধারণত ডিপেন্ডস অন বডি ওয়েট, অর্থাৎ চিংড়ির যে বডি ওয়েট বা দৈহিক ওজনের উপর ডিপেন্ড করে। তো দেখা গেছে যে 80 গ্রাম ওয়েটের এবং যেটি 14 সেন্টিমিটার লং, তার যে ফিকান্ডিটি সেটি 70,000 থেকে 1 লাখ পর্যন্ত হয়ে থাকে।
তো ফিমেলস লে 5000 to 20000 এগস ইন প্রাইমারি স্টেজ, অর্থাৎ একটি ফিমেল প্রাথমিক পূর্ণাঙ্গ অবস্থায় 5000 থেকে 20000 পর্যন্ত ডিম পারে এবং বছরে সাধারণত 3 থেকে 4 বার ডিম পেড়ে থাকে এবং সেটি প্রাকৃতিক পরিবেশে। এখন আমরা ব্রিডিং প্লেস বা তার যে প্রজনন ক্ষেত্র সেটি সম্পর্কে জানবো। তো ব্রিডিং প্লেস সাধারণত ইস্চুয়ারি বা মোহনাতে হয়ে থাকে, যেখানে লবণাক্ততার পরিমাণ 5 to 15 ppT, অর্থাৎ 5 থেকে 15 ppT, অ্যান্ড টেম্পারেচার 60 to 28 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তার যে তাপমাত্রা সেটি 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। আর বাংলাদেশে যে চিংড়ি, যে গলদা চিংড়ির ক্ষেত্রে 3টি সম্ভাব্য প্রজনন ক্ষেত্র বলা হয়। সেই সম্ভাব্য প্রজনন ক্ষেত্র 3টি হলো লয়ার রিচেস অফ মেঘনা, অর্থাৎ মেঘনা নদীর যে নিম্নাঞ্চল, ইস্চুয়ারিস অফ সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনের যে নদী সমূহের মোহনা, এবং ইস্চুয়ারিস অফ কর্ণফুলী রিভার বা কর্ণফুলী যে নদীর মোহনাতে এটি ব্রিড করে থাকে বা প্রজনন করে থাকে। আর ব্রিডিং সিজন সেটি মার্চ থেকে নভেম্বর পর্যন্ত, তবে সর্বোচ্চ প্রজনন করে থাকে তারা রেইনি সিজনে, অর্থাৎ বর্ষাকালে, যেটি মে, জুন এবং জুলাইয়ে। তো এখন আমরা চলে যাব যে চিংড়ির লাইফ সাইকেল বা জীবনচক্রে। তো ইন দ্য প্রন লাইফ সাইকেল 4 distinct phases comes under eggs, larva, post larvae and adult। যে চিংড়ির যে জীবনচক্র সেটিকে আমরা সাধারণত 4টা হেডলাইনে ভাগ করতে পারি। এই 4টা হেডলাইন হলো এগ, যেটি ডিম, লার্ভা, আর পোস্ট লার্ভা যাকে পিএলও বলা হয়, অ্যাডাল্ট বা পূর্ণাঙ্গ চিংড়ি। দ্য টাইম স্পেন্ট ইচ ফেজ অ্যান্ড ইটস গ্রোথ রেট ইজ এফেক্টেড বাই দ্য এনভায়রনমেন্ট, স্পেশালি ওয়াটার টেম্পারেচার অ্যান্ড ফুড, অর্থাৎ প্রত্যেকটা যে তার স্টেজ, এই স্টেজে কি পরিমাণ সময় সে ব্যয় করবে সেটা আসলে ডিপেন্ড করে যে পানির যে গুণাগুণ সেটির উপর, বিশেষ করে পানির যে তাপমাত্রা, তারপরে পানির লবণাক্ততা বা পানিতে খাদ্য প্রাপ্তির উপর। The male and female reach fast maturity at about 15 to 35 gram with 4 to 6 months। মেল এবং ফিমেল তারা প্রথম ম্যাচিউরিটি বা যৌন প্রজননে সক্ষম হয় মোটামুটি যখন তারা 15 থেকে 35 গ্রাম ওজনের হয় এবং তাদের বয়স যখন 4 থেকে 6 মাস বা 4 থেকে 6 মাস হয়ে থাকে। এখন আমরা মেটিং বা সঙ্গম সম্পর্কে জানবো, অর্থাৎ প্রজনন ঋতুতে স্ত্রী আর পুরুষ চিংড়ি যে আচরণ করে সেই আচরণগুলো সম্পর্কে অবগত হব। তো ফ্রেশ ওয়াটার প্রনস রেগুলারলি কাস্ট অফ দেয়ার এক্সোস্কেলিটন ইন অর্ডার টু গ্রো, এ প্রসেস নোন অ্যাজ মল্টিং, অর্থাৎ অন্যান্য যে ক্রাস্টেসিয়ান প্রাণী আছে সেই প্রাণীর মতো যে স্বাদু পানির চিংড়ি সেটিও নিয়মিতভাবে তাদের খোলস পাল্টায়, যে ঘটনাটিকে আমরা বলি মল্টিং, অনেক সময় একে অ্যাক্টাইসিসও বলা হয়। Ripe female undergo a pre-mating molt and soft shell. Males do not undergo any change before mating and remain hard shell। অর্থাৎ যে পূর্ণাঙ্গ যে স্ত্রী চিংড়ি সেটি মেটিং এর পূর্বে অর্থাৎ সঙ্গমের পূর্বে সেটি খোলস ত্যাগ করে এবং সেটি নরম শেল থাকে, কিন্তু যেটি পুরুষ চিংড়ি সেটি আসলে খোলস ত্যাগ করে না এবং তার যে খোলস সেটি শক্ত থাকে। তো মেটিং বা সঙ্গম ক্রিয়া সাধারণত রাত্রিকালে সংঘটিত হয়, তখন একটি যে পূর্ণাঙ্গ যে স্ত্রী চিংড়ি যার একটি নরম খোলসযুক্ত আর একটি যে শক্ত খোলসযুক্ত পুরুষ চিংড়ি তারা সাধারণত পানির তলদেশে চলে যায় এবং পানির কিনারায় তারা সাঁতার কাটতে থাকে। তো এক সময় যে পুরুষ চিংড়িটি সেটি তার যে দ্বিতীয় যে চলনপথ সেটি দিয়ে ফিমেল চিংড়িকে আঁকড়ে ধরে রাখে। তো ডিউরিং মেটিং দ্য মেল ডিপোজিটস স্পার্ম অ্যাজ এ জিলাটিনাস মেস অন দ্য ভেন্ট্রাল থোরাসিস রিজন বিটুইন পেরিওপোডস অফ দ্য ফিমেল। তো মেটিং এর এক পর্যায়ে যে মেল চিংড়ি বা পুরুষ চিংড়িটি তার যে স্পার্ম সেটি যে স্ত্রী চিংড়ির যে থোরাসিস রিজনে বা বক্ষ দেশে যে পেরিওপোডস বা ওয়াকিং লেগের যে মাঝখানে একটা জিলাটিনাস মেস বা জেলিনে যে আঠালোযুক্ত পদার্থ থাকে সেখানে ছেড়ে দেয়। তো ফার্টিলাইজেশন এক্সটার্নাল তাদের যে নিষেক প্রক্রিয়া সেটি বাহ্যিক and takes place soon after the eggs are extruded। ডিম নির্গত হওয়ার পরেই সেটি আসলে সংঘটিত হয়ে থাকে। তো ডিমগুলো সাধারণত গুচ্ছাকারে একটি পাতলা পর্দার দ্বারা
আবৃত থাকে। স্ত্রী চিংড়ির ডিম সাধারণত গুচ্ছের মধ্যে থাকে এবং সেই গুচ্ছ শুক্রাণু নির্গমনের পর শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। তো ইনকিউবেশন অফ দ্য ফিমেল ফার্টিলাইজড এগ টেক্স 18 to 21 days ডিপেন্ডিং অন দ্য ওয়াটার টেম্পারেচার। তাদের যে হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ ডিম থেকে যখন লার্ভা বা শুটকি বের হয়ে আসবে তার যে সময়টা সেটি সাধারণত 18 থেকে 21 দিন হয়ে থাকে। সেটি সাধারণত ওয়াটার টেম্পারেচার বা পানির যে তাপমাত্রা সেটির উপর ডিপেন্ড করে। তো আমরা এখন এমব্রায়োনিক ডেভেলপ সম্পর্কে জানবো। তো আমরা এমব্রায়োনিক ডেভেলপমেন্ট বা ভ্রূণীয় পরিস্ফুটনকে 4টা হেডলাইনে ভাগ করব। একটি হলো এগ, যেটি হলো ডিম, ক্লিভেজ, গ্যাস্ট্রুলেশন, অর্গানোজেনেসিস এবং হ্যাচিং। এখন আমরা গলদা চিংড়ির এগস বা ডিম সম্পর্কে জানবো। তো গলদা চিংড়ির যে ডিম সেটি সাধারণত কিছুটা ইলিপ্টিক্যাল বা যেটি ডিম্বাকৃতি হয়ে থাকে। আর এর যে ব্যাস সেটি হচ্ছে 0.6 থেকে 0.7 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং উজ্জ্বল কমলা বর্ণের হয়ে থাকে এবং মোটামুটি একটা পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে। তো পরবর্তী পর্যায়ে আমরা যেটি পড়বো সেটি হলো ডিমে তা দেওয়া। তো স্ত্রী যে গলদা সেটি হচ্ছে প্লিউপোডের সাহায্যে যে গুচ্ছাকারের ডিমগুলো বহন করে এবং ডিম থেকে যে বাচ্চা ফুটে বের না হওয়া পর্যন্ত ডিমের যত্ন নেয়। তো 26 ডিগ্রি সেলসিয়াস থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ডিম থেকে শুটকি বের হতে মোটামুটি 19 দিন সময় লাগে। তো এই সময় প্লিউপড ক্রমাগত পানিতে সামনে পিছনে নড়াচড়া করে এবং ডিমে প্রচুর বাতাস সরবরাহ করে। তো এই মধ্যে স্ত্রী গলদা চিংড়ি যে বক্ষদেশী যে সংবেদনশীল প্রথম জোড়া প্লিউপডের সাহায্যে যে মরা ডিম বা অন্যান্য আবর্জনা শরীর থেকে সরিয়ে ফেলে। তো ডিমে তা দেওয়া যেটি হলো ইনকিউবেশন, 12 দিন থেকে আসলে ডিমের যে উজ্জ্বল বর্ণ সেটি আসলে কমলা রং থেকে ধীরে ধীরে হালকা হতে থাকে এবং হালকা ধূসর বর্ণে পরিবর্তিত হয়। হালকা ধূসর থেকে ধীরে ধীরে এটি ষোড়শ বা সপ্তদশ দিনের মাথায় গাঢ় ধূসর বর্ণের হয়। তখন ডিমের ভেতর যে শুটকি সেটি পূর্ণতা লাভ করে। তো পরবর্তী পর্যায়ে আমাদের যে স্টেজটি হলো সেটি হলো ক্লিভেজ। তো নিষেকের 4 ঘন্টা পরে যে নিউক্লিয়াসের যে সেটি প্রথম বিভাজন দেখা যায় এবং শেষ হতে প্রায় 1 ঘন্টা সময় লাগে এবং নিউক্লিয়াসের যে 6 ঘন্টা পর যে দ্বিতীয় বিভাজন শুরু হয় এবং 7.5 ঘন্টা পর অর্থাৎ 7.5 ঘন্টা পর শেষ হয়। তো তৃতীয় বিভাজন 8 ঘন্টা পর শুরু হয় এবং 9 ঘন্টা পর ডিমের যে 8টি নিউক্লিয়াস গঠিত অবস্থা দেখা যায় এবং 24 ঘন্টার মধ্যে মোটামুটি তার যে বিভাজন প্রক্রিয়া সেটি সম্পন্ন হয়। তো আমরা তো দেখলাম যে ডিমগুলো নিষিক্ত হওয়ার যে 4 ঘন্টা পরই আসলে অভ্যন্তরীণ বিভাজন শুরু হয়। তো অভ্যন্তরীণ বিভাজনের যে একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে বিভাজন প্রক্রিয়া প্রথমে যে সাইটোপ্লাজমে সেই সাইটোপ্লাজমের কোনো পরিবর্তন ঘটে না, তাই প্রোটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস দেখা যায়। তো এই নিউক্লিয়াস ভ্রূণের কেন্দ্র থেকে সরে এসে মোটামুটি 4 প্রান্তে অবস্থান করে এবং একটি স্তরের মতো সৃষ্টি করে। আর যে এই ভ্রূণের যে মাঝখানে সেই মাঝখানে ডিমের পিতাংশ বা ইয়ক দেখা যায়। তো বললাম তো 24 ঘন্টার মধ্যে যে বিভাজন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। তো কোষ বিভাজনের পরে দ্বিতীয় দিনে অঙ্কুরিত বীজের ন্যায় ভ্রূণের যে নিম্নাংশ সেটি লক্ষ্য করা যায়। তো আমরা দেখছি যে এটি মোটামুটি একটি অঙ্কুরিত বীজের ন্যায় দেখা যাচ্ছে। এই পর্যায়ে গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়া শুরু হয়। তো গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়া প্রথমে যে ভ্রূণের যে সম্মুখ অংশের সৃষ্টি হয় তৃতীয় দিনে, পরে এটি নক্লিয়াস তাপের আবির্ভাব ঘটে। মোটামুটি চতুর্থ দিনের শেষ নাগাদ নক্লিয়াসের যে বিভিন্ন উপাঙ্গের চিহ্নগুলো সম্পূর্ণ স্পষ্ট হয়ে ওঠে। আর পঞ্চম দিনের যে শুরুতে নক্লিয়াসের যে পরবর্তী সেগমেন্ট তৈরি হয় এবং অন্যান্য যে সেফালিক উপাঙ্গের চিহ্ন স্পষ্ট হয়ে ওঠে। এই সময় যে কর্ডাল পেপিলি বা পুচ্ছু পেপিলি তৈরি হতে থাকে। আর ষষ্ঠ দিনের যে শেষ নাগাদ বক্ষদেশে পা বা পুচ্ছকাটা বা টেলসন চিহ্ন পরিস্ফুটিত হয়ে ওঠে। তো সপ্তম দিনে চোখের যে চিহ্ন সমূহ এক জোড়া বড় ডিম্বাকৃতি অংশ হিসেবে তৈরি হয়। পরে সেটি
অক্ষি বেসিকলে পরিণত হয়। এরপর অন্যান্য উপাঙ্গের যে চিহ্ন সেটি ফুটে ওঠে। তো পুচ্ছ পেপিলার সম্মুখভাগ পরিস্ফুটিত হয়ে পুচ্ছ কাটায় পরিণত হয়। তো অষ্টম এবং নবম দিনে যে তার যে অপটিক ভেসিকেল বা চোখ সেটি মোটামুটি বোঝা যায়, চোখ হতে রং দেখা যায়। এরপর আস্তে আস্তে যে তার হৃৎপিণ্ড সেটির উদ্ভব হয় এবং খাদ্যনালীও তৈরি হয়। তো সপ্তম বিকাশ স্তরে তার প্লিউপড 1 প্লিউপড 2 গঠিত হয়। তো অষ্টম বিকাশ স্তরে পুচ্ছ কাটার পিছনের অংশ, তারপর বাচ্চা ইচার চক্ষু, সেই জিনিসগুলা তৈরি হয়। তো দ্বাদশ দিনে ভ্রূণগুলা সমান্তরাল অবস্থান করে এবং তো উপাঙ্গ সমূহ ক্রমান্বয়ে লম্বা হয়ে সপ্তদশ দিনের ভেতর পূর্ণাঙ্গতা লাভ করে। তো ডিমের ভিতর শুটকিট বড় হতে থাকে এবং 19তম বা 20তম দিনে মোটামুটি ডিম ফুটে বের হয়ে আসে যে শুটকিটটি, এবং এই ঘটনাটিকে আমরা বলি হ্যাচিং। তো এক্স টু অ্যাডাল্ট প্রন, ডিম থেকে পূর্ণাঙ্গ চিংড়িতে পরিণত হতে এই যে গলদা চিংড়ি সেটি সাধারণত 8টা স্টেপ 5টি ধাপ অতিক্রম করে এবং এই 8টি ধাপ হলো এগ, নক্লিয়াস, জুই, প্রোটোজুই, মেটাজুই, মাইসিস, পোস্টলার্ভি এবং জুভেনাইল। এর মধ্যে এগ থেকে মাইসিস পর্যন্ত যে পর্যায়গুলো সেটি সাধারণত ডিমের ভিতরে সংঘটিত হয়ে থাকে। তো এখন আমরা দেখব লার্ভাল ডেভেলপমেন্ট বা লার্ভাল যে পরিস্ফুটন সেটি। তো the newly hatched larvae require brackish water within 1 to 2 days or they will die. নতুন যে ডিম থেকে ফুটে আসা সদ্য প্রস্ফুটিত যে বাচ্চা বা লার্ভা, তার আসলে ব্রেকিশ ওয়াটার বা মোহনার যে পানি সেটি দরকার হয়, নতুবা সে মারা যাবে। As the larvae molt, they not only increase in size but also increase in complexity with new body features appearing at each stage. লার্ভি যতবারই খোলস বদল করতে থাকে তারা শুধু তাদের যে দৈহিক যে সাইজ বা দৈহিক আকারেই বড় হয় না, তারা তাদের যে স্ট্রাকচারের বিভিন্ন কমপ্লেক্সিটিও দেখা যায় এবং নতুন নতুন যে বডি স্ট্রাকচার প্রত্যেকটা স্টেজেই সেটি দেখা যায়। তো এখানে there are 11 distinct larval stage and it takes about 22 to 35 days for a larva to complete this 11 stage to become a post larvae. সাধারণত দেখা যায় যে এই যে চিংড়ি, সেই চিংড়ির এই যে পোস্ট লার্ভাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটি 11টা যে সুনির্দিষ্ট ধাপ অতিক্রম করে একটা কমপ্লিট হচ্ছে পোস্ট লার্ভা হওয়ার জন্য। তো দ্য চেঞ্জ ফ্রম দ্য লার্ভা ফ্রম টু দ্য পিএল ফ্রম ইজ কল্ড মেটামরফিস। এই যে প্রত্যেকটা 11 যে স্টেজ বা 11টি ধাপ অতিক্রম করে যে চিংড়িটি লার্ভাল স্টেজে, এই যে লার্ভা থেকে পোস্ট লার্ভা হওয়া পর্যন্ত, এবং এই ঘটনাটিকে আমরা বলি মেটামরফোসিস বা রূপান্তর। তো এখানে আমরা এই ছকটির মাধ্যমে সেই যে 11 স্টেজ, সেই 11 স্টেজগুলো দেখিয়েছি। তো কি ফর আইডেন্টিফিকেশন ফর লার্ভাল স্টেজ অফ ম্যাক্রোব্রেকিয়াম রোজেনবার্গের। আচ্ছা, লার্ভাল স্টেজে যে ম্যাক্রোব্রেকিয়াম রোজেনবার্গি যে পরিবর্তনগুলো ঘটে সেগুলো আমরা দেখব। তো এখানে লার্ভাল স্টেজের যে 11 স্টেজ পর্যন্ত এবং পরবর্তীতে পিএল বা পোস্ট লার্ভি, আর এখানে তার যে বিভিন্ন ডে অনুযায়ী যে চেঞ্জগুলো, সেই চেঞ্জগুলো দেখানো হয়েছে এবং এগুলো আসলে রিকগনাইজড ক্যারেক্টার্স বা শনাক্তকারী বৈশিষ্ট্য। তো লার্ভাল স্টেজ যেটি 1, যখন চিংড়ির বয়স 1 দিন থাকে, সেটি সেসাল আই থাকে অথবা বৃন্তহীন চক্ষু থাকে। আর যে 2 দিনের মাথায় তার যে পরিবর্তন ঘটে সেটি হলো স্টার্ক আইস বা বৃন্তযুক্ত চক্ষু। 3 থেকে 4 দিনের মাথায় তার যে পরিবর্তনটি হয় সেটি হলো ইউরোপস প্রেজেন্ট অর্থাৎ পুচ্ছ পদের উপস্থিতি। 4 থেকে 6 দিনের মাথায় যে পরিবর্তনটি হয় সেটি হলো টু ডরসাল টিপ, তার যে রোস্টাম আছে সেই রোস্টামে উপরিভাগে 2টি দাঁত দেখা যায়। আর 5 থেকে 8 দিনের মাথায় যে পরিবর্তনটি হয় সেটি হলো টেলসন ন্যারো অ্যান্ড ইলংগেট, বা তার যে টেলসন বা লেজ সেটি হচ্ছে লম্বা এবং সরু হতে থাকে। পরবর্তীতে যে চেঞ্জটি সেটি হলো 7 থেকে 10 দিনের মাথায়, সেটি হলো পিউপলস বা প্রেজেন্ট অর্থাৎ তার যে পিউপলস তো সুইমারেস বা সন্তরণ পদের যে উপস্থিতি সেটি বোঝা যায়। 11 থেকে যে 17 দিনের মাথায় যে চেঞ্জটি হয় সেটি হলো পিউপস বিরামাস অর্থাৎ পিউপস যেটি হচ্ছে সন্তরণ
পা সেটি হচ্ছে দ্বিধা বিভক্ত হয় অর্থাৎ দ্বিশাখান্বিত হয়। তো 13 থেকে 20 দিনের মাথায় প্লিউপোর্স উইথ সিটি অর্থাৎ তার যে সন্তরণ পা সেটিতে সিটি দেখা যায়। 15 থেকে 22 দিনের মাথায় যে চেঞ্জটি দেখা যায় সেটি হলো এন্ডোপোর্স অফ প্লিউপোর্স উইথ অ্যাপেন্ডিক্স ইন্টারনা অর্থাৎ যে প্লিউপোর্ট বা সন্তরণ পদের যে অন্তর্ভাগে অ্যাপেন্ডিক্স ইন্টারনা নামক এক ধরনের স্ট্রাকচার দেখা যায়। আর 17 থেকে 23 দিনের মাথায় যে চেঞ্জটি হয়ে থাকে সেটি হলো 3 to 4 ডর্সাল টিথ অন রোস্টাম অর্থাৎ রোস্টামের উপরিভাগে 3 থেকে 4টি দাঁত দেখা যায়। তো 11 নম্বর যে স্টেজ সেটি হলো 23 থেকে 35 দিনের মধ্যে ঘটে থাকে। টিথ অন হাফ অফ দ্য আপার ডর্সাল মার্জিন অর্থাৎ যে তার যে রোস্টাম সেই রোস্টামের মোটামুটি অর্ধেক অংশ জুড়ে দাঁত দেখা যায়। পরবর্তীতে এই 11টি ধাপ অতিক্রম করার পর সে যে স্টেজটি পৌঁছে সেটি হলো পিএল বা পোস্ট লার্ভাল স্টেজ। তো এই স্টেজটি সাধারণত 23 থেকে 35 দিনের মাথায় দেখা যায় এবং এই স্টেজে সে অ্যাডাল্ট বিহেভিয়ার বা একটি পরিণত চিংড়ির ন্যায় আচরণ করে। তো এই অবস্থায় যে রোস্টামের উপরে এবং নিচের অংশে দাঁত থাকে এবং কোনা মোটামুটি সাঁতার কাটতে শুরু করে এবং তার যে গায়ের রং সেটি স্বচ্ছ দেখায়, তবে মাথায় হালকা বাদামি রঙের রঞ্জক কণা দেখা যায়। আস্তে আস্তে এটি জুভেনাইল ধাপ থেকে পূর্ণাঙ্গ চিংড়িতে রূপান্তরিত হয়ে থাকে। তো এখানে আমরা এই ছবিটিতে যে সেই 11টি ধাপে যে বৈশিষ্ট্যগুলো বললাম সেই বৈশিষ্ট্যগুলাই দেখানো হয়েছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 থেকে 6 পর্যন্ত, এখন এখানে হচ্ছে 7 থেকে 11 নম্বর যে ধাপ পর্যন্ত এবং প্রত্যেকটা ধাপে আমরা যে চেঞ্জগুলা হয়েছে সেগুলো তো বললামই, সেগুলো এখানে এই ছবির মাধ্যমে দেখানো হয়েছে। এখন আমরা যে ধাপটি পড়বো সেটি হলো পোস্ট লার্ভা টু অ্যাডাল্ট অর্থাৎ পোস্ট লার্ভা থেকে যে পূর্ণাঙ্গ চিংড়িতে কিভাবে পরিণত হয় সেটি। তো এই পোস্ট লার্ভা স্টেজে সে তার যে প্ল্যাঙ্কটনিক লাইফ সেই প্ল্যাঙ্কটনিক লাইফটি হচ্ছে শেষ করে, অর্থাৎ তার যে প্ল্যাঙ্কটন খেয়ে বাঁচতো সেই প্ল্যাঙ্কটনিক জীবনের সমাপ্তি ঘটে অ্যান্ড বিকাম omnivorous অর্থাৎ সে আস্তে আস্তে সর্বভোগ হয়ে থাকে অর্থাৎ সব ধরনের খাবার খেতে থাকে। আফটার মেটামরফোসিস পিএল সেটেল টু দ্য বটম অ্যান্ড ক্লিং টু সাবমার্জ অবজেক্ট। এই যে এই রূপান্তরগুলো দেখলাম সেই রূপান্তরগুলোর পরবর্তী স্টেজে এই পোস্ট লার্ভাটি পানির তলদেশে চলে যায় এবং পানির তলদেশে যে বিভিন্ন ডুবন্ত যে গাছপালা সেগুলোকে আঁকড়ে ধরে রাখে। তো তারা ইনক্রিজ সুইফটলি অ্যান্ড মল্টিং ইন ইচ উইক, তারা সে সময় খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং প্রত্যেক সপ্তাহে তারা তাদের যে খোলস সেটি চেঞ্জ করে। দে সুইম এগেনস্ট দ্য টাইড অ্যান্ড টেক শেল্টার ইন ফ্রেশ ওয়াটার। এভাবে 1-2 সপ্তাহ তারা এই যে ইস্টুয়ারি বা লবণাক্ত পানিতে থাকার পর তারা আস্তে আস্তে স্রোতের বিপরীত এর দিকে আস্তে আস্তে কম লবণাক্ত পানির দিকে যেতে থাকে, এমনকি তারা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে যে কোনো ফ্রেশ ওয়াটার যে ওয়াটার বডিস অর্থাৎ যে স্বাদু পানির যে জলাশয় সেই জলাশয়গুলোতে আশ্রয় নেয়। সেটি হতে পারে বিভিন্ন পুকুর, ডোবা, নালা, খালবিল, নদী অথবা এমনকি ধান খেতেও তারা আশ্রয় নেয়। তো এভাবে আস্তে আস্তে তারা তাদের জুভেনাইল স্টেজ, তারপর ইমেচিউর স্টেজ, এই স্টেজগুলো অতিক্রম করে অ্যাডাল্ট স্টেজ বা পূর্ণাঙ্গ চিংড়িতে রূপান্তরিত হয় এবং তারা তাদের যে নিরাপদ জীবনযাপন সেটি করতে থাকে এবং পরবর্তীতে আবার তারা সেক্সুয়ালি ম্যাচিউরড হয় অর্থাৎ যৌন পরিপক্ক হয় এবং তাদের যে লাইফ সাইকেল সেটি আবার শুরু করে। এভাবে তাদের যে লাইফ সাইকেল সেটি চলতে থাকে। তো এই হলো যে আমাদের চিংড়ির যে জীবনচক্র সেটি। তো প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা আমার আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। তো এখানে যদি তোমাদের কোনো প্রবলেম মনে হয় তোমরা আমাকে অবশ্যই জানাবে, আমি সলভ করার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।